অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু ডব্লিউপি গাইড। তো আজকে তোমাদের জন্য আমি একটা ডেইলি ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি 10 কোয়েশ্চেনের। তো এই প্র্যাকটিস সেটের মেইনলি আমার দুটো উদ্দেশ্য আছে। ফার্স্ট অফ অল, তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো তারা যাতে ফ্রিতে অনেক মক টেস্টের অ্যাক্সেস পেতে পারো। তো আমার এই চ্যানেলটিতে আমি চেষ্টা করব প্রত্যেক একদিন বা দুদিন অন্তর অন্তর এরকম একটি করে অন্তত ডেইলি ইংলিশ প্র্যাকটিস সেট প্রোভাইড করার। আর দ্বিতীয়ত, তোমরা যারা ডব্লিউপি এক্সাম দিচ্ছ বা দিয়েছো এবং ইংলিশের প্রতি তোমাদের প্রচণ্ড ভয়, তোমরা হয়তো এমন হয়েছে যে পরীক্ষার সময় 10টা ইংলিশের মধ্যে মানে একটাও তোমরা অ্যাটেম্পটই করোনি, বা একটা দুটো অ্যাটেম্প্ট করেছো বা সেগুলোও ভুল হয়েছে। তো সবশেষে গিয়ে দেখা যাচ্ছে যে ওরকম একটা দুটো অ্যাটেন্ড করে ভুল করে আসা বা একটা দুটো অ্যাটেন্ড করতে না পারা, সেই জন্যই তোমাদের কাট অফ থেকে 1 মার্ক বা 2 মার্ক এমনভাবে কম চলে আসছে যে তোমাদের ফাইনাল সিলেকশনই বলো বা তোমাদের প্রিলি বা মেন্স ক্লিয়ার হওয়াটাই বলো, সেটা হচ্ছে না। তো তোমাদের জন্যই আমি মেনলি এই ভিডিওটা আরেকটু লেন্দি করে দেবো, যে আমার এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের পেছনে যে গ্রামাটিক্যাল এক্সপ্ল্যানেশনসগুলো আছে, সেই এক্সপ্ল্যানেশনগুলো আমি তোমাদের যাতে ভালো করে দিতে পারি এবং তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো এবং তোমাদের ইংরাজির প্রতি ভীতিটা যাতে ক্লিয়ার হয়, সেই জন্যই মেনলি আমি এই চ্যানেলটা নিয়ে এসেছি তোমাদের। তো তোমরা যারা মক দিতে চাও তারা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে মক দিয়ে দাও। আর যারা ইংলিশটা দেখবার জন্য এসছো তারা প্লিজ কন্টিনিউ করো। তো দেখো, প্রথম কোয়েশ্চেনটা বলছে দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। তো প্রথম কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কনসেপ্ট। পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটি কাজ হবে। তার মানে কী হবে? অতীতকালে দুটি কাজ হবে। 1 নম্বর একটা কাজ হবে এবং 2 নম্বরে আরেকটি কাজ হবে। 1 নম্বর কাজটি অতীতকালে অপর কাজটির আগে হবে। তার মানে কি, একটি কাজ অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে এবং আরেকটি কাজ হবে পরে। তো এই দুটি কাজ যখন অতীতকালে একসঙ্গে একটি বাক্যের মধ্যে থাকবে, তখন সেই কাজ দুটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা ট্রান্সলেট করব বা পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা লিখতে পারি। তো যাই হোক, এবার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যখন লিখব তখন তার গঠনটা কেমন হবে সেই জিনিসটাও কিন্তু আমাদের জানা ভীষণ জরুরি। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা এমন হয় যে দুটো কাজের জন্য দুরকমভাবে আমাদের সেন্টেন্স গঠন হয়। কীরকম? দুরকমভাবে না, একরকমভাবেই গঠন হয়, কিন্তু সেখানে দুটো সেন্টেন্স এক জায়গায় যোগ করে গঠন হয়। কেমন? প্রথমে আসে সাবজেক্ট, তারপরে হ্যাড, তার সঙ্গে আসছে V3 প্লাস অবজেক্ট, তার সঙ্গে আবার যুক্ত হয়ে যায় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই যেই টোটাল ব্যাপারটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো একটু আগে আমি বললাম যে একটি কাজ আগে এবং একটি কাজ পরে। আমার দেখতে হবে অতীতকালে সেই কাজটির মধ্যে যেই কাজটি আগে হয়েছে সেই কাজের জন্য আমি এই প্রথম পার্টের গঠনটা ব্যবহার করব। এটা কিসের জন্য? আগের কাজের জন্য, ঠিক আছে? আর পরের যেই পার্টটা রয়েছে সেটা আমি পরের কাজের জন্য ব্যবহার করব। এবং সেন্টেন্সের কীরকম সেন্স আছে সেই সেন্স অনুযায়ী আমি মাঝখানে একটা বিফোর অথবা আফটার ব্যবহার করব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বোঝা গেল। এইবার আমরা চলে আসি সেন্টেন্সটিতে। সেন্টেন্সটি কেমন বলছে দেখো, যে তোমার দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। দেখো সেকেন্ড পার্টটা দেখো, এখানে কি আছে? উই রিচড দ্য স্টেশন। তার মানে উইটা যদি আমি সাবজেক্ট ধরি, রিচড তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, আর দ্য স্টেশনটা অবজেক্ট। তো আমরা যখন ওই নিয়মটা লিখেছিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট, আবার সাবজেক্টে V2 প্লাস অবজেক্ট। তো এই দেখো, এই যে পরের যেই পার্টটা আছে, এই পরের পার্টটা কিন্তু এই পার্টের হিসাবে কিন্তু আমার চলে আসছে সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে যে ফার্স্টের পার্টটুকু রয়েছে সেই ফার্স্টের পার্টটুকু আমার কেমন করা উচিত? সাবজেক্ট হ্যাড V3 এই অনুযায়ী করা উচিত। তাহলে দেখো এইখানে আমার কি আছে? দ্য ট্রেনটা সাবজেক্ট আছে এবং বিফোর এটা হচ্ছে রিমেইনিং পার্টের অংশ চলে আসে। তাহলে কি এই প্রথম পার্টটুকুতে আমার যেই হ্যাড এবং V3 এই পার্টটা নিশ্চয়ই মিসিং আছে। তো এই মিসিং পার্টটা দেখো অপশান সিতে হ্যাড লেফট এই অনুযায়ী আছে। তাহলে প্রথম যেই কোয়েশ্চেনটা হলো সেই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশান সি। তো যাই হোক, এবার আমরা পরের প্রশ্নটা চলে যাই।
আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেলিংকুইশ। তো এখানে তো শুধুমাত্র একটা সিনোনিম খুঁজতে বলেছে। তো রেলিংকুইশ শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার বা আত্মসমর্পণ করা। ঠিক আছে, তোমরা যদি যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তোমরা যদি এই যেই প্রত্যেক দিন যে 10টা কোয়েশ্চেনের একটা সেট দেওয়া হচ্ছে, এখানে যে কটা ওয়ার্ড আমরা পাচ্ছি ভোক্যাবসের ক্ষেত্রে, দেখো এই যেই কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটায় এই একটা, এই দুটো, এই তিনটে, চারটে, 5টা ওয়ার্ড পাওয়া যাচ্ছে। এইভাবে আমি যতগুলো ওয়ার্ড একটা প্র্যাকটিস সেটে পাচ্ছি, সেই কটা ওয়ার্ডই যদি আমি প্রত্যেক দিন করে এরকম একটা করে পিডিএফ সলভ করছি এবং এই কটা করে আমার যেই ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমি ভালো করে পড়ে মুখস্থ করে রাখছি, তাহলেই দেখা যাবে তোমার 1 মাস পরে এরকম করতে করতে প্রায় 100-150 কম বললাম, মানে 300-400 ওয়ার্ডের একটা ভোকাবস তোমার কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তো সুতরাং যখন আমি বলছি, তো পুরো ওয়ার্ডগুলোই কিন্তু তোমরা পারলে মুখস্থ করো। তা রেলিংকুইশের সিনোনিম হচ্ছে সারেন্ডার। তাছাড়া বাকি যেই শব্দগুলো আছে, রিটেইন মানে ধরে রাখা, অ্যাকোয়ার মানে কোনো কিছু অর্জন করা, আর ডিম্যান্ড মানে কি তোমরা তো জানো, দাবি করা। এটা আলাদা করে বলার কিছু নেই, দাবি করা। যাই হোক, পরের প্রশ্নটা দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ডের কথা বলছে। তো দেখো এখানে অ্যাকোমোডেট যে শব্দটা আছে, অ্যাকোমোডেট শব্দের কারেক্ট স্পেলিংটা তোমার জানতে চাইছে। অ্যাকোমোডেট শব্দটা এমন একটা শব্দ না যেটা প্রায়ই তোমার পরীক্ষায় আসে, আর এটাই কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অ্যাকোমোডেটে কিন্তু ACCOMMODATE, তার মানে এখানে C এবং M এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রায়ই পরীক্ষায় আসে আর প্রায়ই মানুষ ভুল করে। আশা করি তোমরা আর ভুল করবে না। যাই হোক, পরেরটায় চলে যাই আমরা। দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যানেজার ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজাল্টস অফ দি প্রজেক্ট। তো এখানকার তোমার আর একটা ভালো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যাডভার্বের একটা কনসেপ্ট। তো এখানে অ্যাডজেক্টিভেরও একটা পার্ট কিন্তু আমরা ভালো করে দেখে নেব। কীরকম, আগে আমরা একটা জিনিস দেখে নিই, অ্যাডজেক্টিভ কী জিনিস বা অ্যাডভার্ব কী জিনিস। অ্যাডজেক্টিভ প্রথমে জানছি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই, অ্যাডজেক্টিভ কী করে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তো তোমরা অনেক জায়গায় এই ওয়ার্ডটা শুনবে, কোয়ালিফাই করা। তো কোয়ালিফাই করার মানেটা কি? করার অর্থ হচ্ছে যে কোনো একটা শব্দ বা কোনো একটা পার্ট অফ স্পিচের সম্বন্ধে আরও বেশি তথ্য দেওয়া। আমি যদি এইখানে এই বাক্যটার কথা আমি যদি বলি, এক্সট্রিমলি যদি আমি উত্তর ধরে নিই, এক্সট্রিমলিটাই যদিও উত্তর, কীভাবে উত্তরটা আসছে সেটা আমরা একটু পরে যাচ্ছি। এক্সট্রিমলিটাকে যদি আমি উত্তর ধরে দিই, দ্য ম্যানেজার ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। ঠিক আছে, তো দেখো এইখানে এই হ্যাপি হচ্ছে একটা শব্দ। আমরা যদি বলি কেমন হ্যাপি, তো আমি বলছি এক্সট্রিমলি হ্যাপি। তার মানে কি, এই যে এক্সট্রিমলি যে শব্দটা আছে, সেই শব্দটা এই হ্যাপি শব্দের বিষয়ে আরও বেশি তথ্য দিচ্ছে, যে কেমন হ্যাপি সে কিনা এক্সট্রিমলি হ্যাপি। তার মানে যখন কোনো একটা শব্দ অন্য কোনো একটা পার্টস অফ স্পিচের সম্বন্ধে আরও বেশি তথ্য দিচ্ছে, তখন সেই শব্দটাকে আমরা কোয়ালিফাই করা বলি। তাহলে কি হচ্ছে এখানে, এই যে এক্সট্রিমলি যেই শব্দটা আছে, এই শব্দটা এই হ্যাপি শব্দটাকে, HAPPY হ্যাপি শব্দটিকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, তাহলে কি কোয়ালিফাই করা মানে কী জিনিস সেটা বোঝা গেল। তো চলো এই সেন্টেন্সটাই চলে যাই। এই সেন্টেন্সটাই কী বলছে দেখো, যে দ্য ম্যানেজার ওয়াজ ড্যাশ হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ দ্য প্রজেক্ট। কিন্তু এই যে হ্যাপি যেই শব্দটা আছে, এই হ্যাপি শব্দটা কি? এই হ্যাপি মানে খুশি। যখন কোনো শব্দ কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝাবে, তখন সেই শব্দটা হয় কি অ্যাডজেক্টিভ, মানে নাউনের যখন দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝায়। তো দ্য ম্যানেজার ওয়াজ হ্যাপি, দ্য ম্যানেজারটা কী ছিল? খুশি ছিল। দ্য ম্যানেজারটা হচ্ছে নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই যে হ্যাপি যেই শব্দটা আছে, এই হ্যাপি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো এইখানে কি বলছে, আরও একটা শব্দ বসাতে, যেই শব্দটা কি
এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করতে পারে বা এই হ্যাপি শব্দ সম্বন্ধে আরও বেশি তথ্য দিতে পারে। তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে কী কী জিনিস, মানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব যেই শব্দ, যেই পার্টস অফ স্পিচটা আছে, সেই অ্যাডভার্ব পার্টস অফ স্পিচটা, তোমার অ্যাডভার্ব পার্ট অফ স্পিচটা অ্যাডজেক্টিভের সম্বন্ধে আরও বেশি তথ্য দেয়। তো অ্যাডভার্ব যেটা আছে, অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভের সম্বন্ধেই তথ্য দেয় এমনটা নয়। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে যেমন কোয়ালিফাই করে, তেমন ভার্বকে কোয়ালিফাই করে। আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তার মানে যখন আমি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ বা ভার্ব বা কোনো অ্যাডভার্ব তার সম্বন্ধে আরও বেশি তথ্য দিতে চাইব, তখন কিন্তু আমার অন্য একটা অ্যাডভার্ব দিয়েই সেই তথ্যটা দিতে হতে পারে। আর আমাদের অ্যাডভার্ব চেনার সহজ উপায় কী আছে? আমাদের অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে শেষে ly এটা যুক্ত থাকে। তো দেখো এখানে এক্সট্রিমলি শব্দটার সঙ্গে কিন্তু ly যুক্ত আছে। সুতরাং তাহলে কি, এই হ্যাপির সম্বন্ধে আরও বেশি তথ্য দিচ্ছে এই এক্সট্রিমলি, এই অ্যাডভার্বটি। ঠিক আছে, তাহলে দ্য ম্যানেজার ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি উইথ দ্য রেজাল্টস অফ দি প্রজেক্ট। তো এক্সট্রিমলি কেন আসছে, কিভাবে আসছে, এক্সট্রিমলি অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে, এই জিনিসগুলো নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে যে খুব দয়ালু প্রকৃতির হয়, তাকে আমরা বলি বেনিভোলেন্ট। তো দেখো, কাইন্ড মানেও দয়ালু, জেনারেস মানেও দয়ালু, কম্প্যাশনেটও মানে সহানুভূতি যার আছে তাকে আমরা কম্প্যাশনেট বলি। কিন্তু ম্যালেভোলেন্ট মানে হচ্ছে যার কোনো আবেগ বা ভালোবাসা নেই যার মনে, তাদেরকে আমরা ম্যালিভোলেন্ট বলি। তো বেনিভোলেন্টের অ্যান্টোনিম মেলিভোলেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নটায় চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ শি ড্যাশ হার্ডার শি উড হ্যাভ পাসড। দেখো এই যেই সেন্টেন্সটি আছে 6 নম্বর, সেই 6 নম্বর সেন্টেন্সটি হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্স। এবার আমি দেখব কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা কি। কন্ডিশন শব্দের অর্থটা কি? কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। ঠিক আছে, শর্ত। তো কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলি? যেই সেন্টেন্সে বা যেই বাক্যগুলিতে কোনো না কোনো শর্ত দেওয়া থাকে। কেমন, দেখো, যদি সে আরও ভালো করে পড়াশোনা করে তাহলে সে পাশ করবে। তাহলে তার পাশ করা, সেই পাশ করার পেছনে শর্তটা কি? তার পাশ করার পেছনে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? তার ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক সেইভাবেই যে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে এইরকম দুটো জিনিস থাকবে, একটা শর্ত থাকবে এবং সেই শর্তের কারণে আর একটা ফলাফলও থাকবে। এই বাক্যটায় যেমন শর্তটা হচ্ছে বেশি পড়াশোনা করা এবং তোমার যেই ফলাফল, সেই ফলাফলটা হচ্ছে পাশ করা বলব। আচ্ছা সরি, আমি মাঝখানে পজ করে রেখে কথা বলে ফেলেছিলাম। তো যাই হোক, আমি আবার কন্টিনিউ করছি। তো কন্ডিশনাল সেন্টেন্সে কখন বন্ধ করেছিলাম আমি ভুলে গেছি, সুতরাং একই জিনিস যদি দুবার হয়ে যায় তো প্লিজ বেয়ার উইথ মি। তো আমি যেটা বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে মেনলি দুটো পার্ট থাকে। পার্ট দুটো তো আমি বললামই একটু আগে, যে এই ফার্স্টের পার্টটা হচ্ছে কন্ডিশনের পার্ট এবং সেকেন্ডের পার্টটা হচ্ছে রিমেইনিং পার্ট ধরে নেব। তো এই যখন কন্ডিশনাল সেন্টেন্স হয়, কন্ডিশনাল সেন্টেন্সের গঠন আছে, তিনটে আলাদা আলাদা গঠন আছে। সেই তিনটে গঠন জানলেই কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে একটা গঠন আছে, সেই একটা গঠন নিয়ে আমি এখন এখানে আলোচনা করছি। আর বাকি যেই দুটো গঠন আছে সেই গঠনগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা কেউ একজন কমেন্ট করতে পারো। যদি একজনও কমেন্ট করে যে পুরো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আরও একটা পুরো ভিডিও আনা দরকার, তাহলে আমি পুরো ভিডিওটা নিয়ে আসবো। ওকে, তো যাই হোক, যে একটা নিয়ম ছিল সেই একটা নিয়মের মধ্যেই আমি ঢুকে যাই। দেখো নিয়মটা কেমন হয়। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এরকম যদি একটা পার্ট থাকে, তাহলে সেই পার্টের সঙ্গে বাকি পার্টটা এমন হয়, সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। তার মানে কি, যদি কোনো বাক্যের শর্তের অংশটা, কি বললাম, শর্তের অংশটা যদি সাবজেক্ট হ্যাড V3 এই অনুযায়ী থাকে, তাহলে বাকি যেই অংশটা, সেই বাকি অংশের গঠনটা সাবজেক্ট উড হ্যাভ V3 এইভাবেই হবে। তো দেখো এই বাক্যটায়
বাকি যে অংশটা আছে সেই অংশটার গঠনটা কেমন যাচ্ছে, শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, তাই তো? তার মানে শি এখানে সাবজেক্ট, উড হ্যাভ যেই পার্টটা সেইটা, পাসড মানে হচ্ছে V3 আর দ্য এক্সাম হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট উড হ্যাভ V3 অবজেক্ট, তার মানে ফার্স্টের পার্টটা শি হ্যাড, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, অপশান এ। আচ্ছা, পরের সেন্টেন্সটায় চলে যাই। স্পট দ্য গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স। শি ডু নট লাইক প্লেয়িং ক্রিকেট ইন হার ফ্রি টাইম। দেখো এই যে বাক্যটা আছে এই বাক্যটাও একটা টেন্সের গণ্ডগোল। কেমন টেন্সের গণ্ডগোল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেকে সিম্পল প্রেজেন্টও বলে, সিম্পল প্রেজেন্টও বলে। কীরকম ভুল? দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা কি সেটা আমরা আগে একবার জানি। বর্তমানকালের যে কোনো সাধারণ কাজ, কি বললাম? বর্তমান কালের যে কোনো সাধারণ কাজ যখনই বোঝাবে তখনই আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো শি ডু নট লাইক প্লেয়িং ক্রিকেট ইন হার ফ্রি টাইম, তার মানে কি বলছে? তার অবসর সময়ে সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। আমরা বাংলায় লিখে ফেলি, অবসর সময়ে সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। তাহলে অরিজিনাল বাক্যটা কি? যে সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। এটা হ্যাবোধক করলে সে ক্রিকেট খেলতে পছন্দ করে, এবং তার ক্রিকেট খেলতে পছন্দ করা বা না করা সেটা বর্তমানকালের একটি সাধারণ কাজ। তো বর্তমানকালে একটি সাধারণ কাজ যেহেতু আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে, এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নির্দিষ্ট গঠন আছে। গঠনটা কেমন? গঠনটা হচ্ছে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্বের ফার্স্ট ফর্ম। এইবার এর সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? ভার্বের সঙ্গে। কেন যুক্ত হয় সেটা একটু পরে বলছি। আর বাকি থাকে অবজেক্ট। দেখো কোনো বাক্যের কর্তা বা সাবজেক্ট সেটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ কোনো বাক্য লিখি, তাহলে ভার্ব বা ক্রিয়া যেটা আছে সেই ক্রিয়ার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। আর একটু ক্লিয়ার করে বলি, তার আগে আমরা একটু জিনিস জেনে নিই যে থার্ড পারসন কী জিনিস আর সিঙ্গুলার নাম্বার কী জিনিস। সিঙ্গুলার নাম্বার তো তোমরা জানো, এক বচন যেটা, সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন কি? আমি, আমরা আর তুমি বা তোমরা, এইটা বাদ দিয়ে যা আছে সবই থার্ড পারসন। কী বললাম? আই, উই, ইউ, এটা বাদ দিয়ে যা আছে সবই থার্ড পারসন। তাহলে কি সেটা হচ্ছে একটা থার্ড পারসন। বোঝা গেল? এইবার আমরা চলে যাই যে বাক্যটা ছিল সেই বাক্যটা, মেন বাক্যটা কি বললাম? যে সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। তার আগে এই বাক্যটা যদি আমি হ্যাঁ বোধক করি তাহলে কীরকম হবে? সে ক্রিকেট খেলতে পছন্দ করে। হলো? তো আমি যে নিয়মটা একটু আগে লিখলাম যে সাবজেক্ট প্লাস V1 প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট, এই অনুযায়ী আমরা এই বাক্যটার ট্রান্সলেশন করতে থাকি। সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। সে বলতে শি অথবা হি। আমি কি বললাম? আই, উই এবং ইউ, এটা বাদ দিয়ে যা আছে সব থার্ড পারসন। তাহলে কি শিটাও নিশ্চয়ই থার্ড পারসন। তাহলে শি যেহেতু থার্ড পারসন, তাহলে এখানে ভার্ব কোনটা সেটা একটু দেখে নিই। এখানে ভার্বটা কিন্তু ক্রিকেট খেলাটা না, এখানে পছন্দ করা বা না করা সেটাই কিন্তু ভার্ব। ঠিক আছে? তাহলে শি বা হি লাইক। এবার যেহেতু এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এই লাইক যে ভার্ব আছে সেই ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হবে। হি অথবা শি লাইকস। এবার খেলতে, একটা জিনিস মনে রাখবে, বাংলায় যার পেছনেই তে, এই তে বিভক্তিটা যুক্ত আছে তার আগে টু হয়ে যায়। তে বিভক্তি মানে টু সামথিং ডট ডট ডট। তাহলে ক্রিকেট খেলতে, খেলতে মানে কি? তাহলে টু প্লে। তাহলে শি লাইকস কি হচ্ছে? টু প্লে। বাকি পার্ট কী থাকছে? ক্রিকেট। CRICKET। শি
লাইকস টু প্লে ক্রিকেট। এবার অবসর সময় বাকিটা ছিল, তাহলে কি ইন হার ফ্রি টাইম, ইন হার ফ্রি টাইম। বোঝা গেল? যদি হ্যাঁ বোধক বাক্য হতো, হ্যাঁ বোধক বাক্য হতো তাহলে কিন্তু আমার এইরকম একটা গঠন তৈরি হতো, ঠিক আছে? কিন্তু এই বাক্যটা কিন্তু আমাদের হ্যাঁ বোধক বাক্য না। তাহলে কি, এবার আমি আরেকটু এগিয়ে চলে যাই। না বোধক বাক্য কেমন হবে? সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। তো এটা যদি আমি ট্রান্সলেট করি, হ্যাঁ বোধকের ট্রান্সলেশনটা একবার লিখে দিচ্ছি। হি লাইকস টু প্লে ক্রিকেট, এরকম ছিল। আর না বোধক হলে কী হবে? দেখো, না বোধক হলে একটা নট আনলেই হয়ে যায়। তাহলে কি আমি এরকম লিখব, হি নট লাইকস টু প্লে ক্রিকেট? এরকমভাবে কখনো হয়? কখনো শুনেছো তোমরা? এইরকমভাবে কোনো বাক্যই হয় না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যে আমাদের যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যদি আমি না বাচক অথবা প্রশ্নবোধক কোনো একটা কিছু করতে চাই, তখন আমি এই যে যেই মেইন ভার্বটা আছে, মেইন ভার্বটা কি এখানে লাইকস, সেই লাইকসের আগে, মেইন ভার্বের আগে একটা ডু অথবা ডাজ আনতে হবে। এবার আমি ডু কখন আনবো আর ডাজ কখন আনবো? দেখো, এই লাইকের পরে একটা এস যুক্ত আছে, তাই না? লাইকের পরে এসটা কখন যুক্ত হচ্ছে? কর্তা যখন, ভার্বটা যখন কী হচ্ছে, থার্ড পারসন হচ্ছে এবং সিঙ্গুলার নাম্বার হচ্ছে। ঠিক সেই রকমভাবেই কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরেই কিন্তু এই বাক্যটাতে ডাজ আসে। আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আসে ডু। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, হি, যেহেতু কর্তা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির পরে আসছে তোমার হি ডাজ নট। এবার যেহেতু এই এসের জন্য এখানে ডাজ ইএসটা আসছে, তাহলে এই এসটা থাকবে না। হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট। এইটা কিন্তু নাবাচক বাক্য হলে ঠিকঠাক বাক্য হতো। কিন্তু এখানে দেখো, শি ডু নট লাইক আছে, তাই না? কিন্তু এখানে হওয়ার কথা কী ছিল? শি ডাজ নট। তাহলে কি, এই যে যেই পার্টটা আছে এই পার্টটাই ভুল আছে, তার মানে ঠিক অপশান বিতে এখানে ভুল আছে। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলি, তোমাদের হয়তো অনেকেরই এই সমস্ত যেই ইয়েগুলো আছে, টেন্সের জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের জানা। তো যাদের জানা আছে তারা স্কিপ করে যাও, ঠিক আছে? যারা জানো না তাদের জন্যই কিন্তু আমি এক্সপ্লেনেশনগুলো নিয়ে আসছি। তারপর একটা দেখো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো শি সিংস বিউটিফুলি, এই বিউটিফুলি শব্দের তোমার কোন পার্টস অফ স্পিচ সেটাই জানতে চাইছে এখানে। তো একটু আগেই তোমাদের আমি বলেছিলাম যে কোনো বাক্যের শেষে যদি এল ওয়াই থাকে, তো এল ওয়াই থাকা মানেই অ্যাডভার্ব। এটা বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? বেশিরভাগ বলতে 95% ক্ষেত্রে। কিছু কিছু তোমার এক্সেপশান আছে, ঠিক আছে? সেই এক্সেপশান বাদ দিলে আমরা 95% অ্যাডভার্বই এল ওয়াই দিয়েই শেষ হয়, ঠিক আছে? কীরকম দেখো, দুটো মানে আমি তোমায় দুটো এক্সেপশানের একটু উদাহরণ দিয়ে দিই। দেখো, শব্দ আছে যেমন ম্যানলি, MANLY, ম্যানলি মানে পুরুষালী। এই পুরুষালী যেটা, এই পুরুষালী শব্দটা কিন্তু অ্যাডভার্ব নয়, অ্যাডভার্ব কিন্তু না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? ম্যানলি মানে কি, পুরুষালী বা পুরুষ স্বভাবের। তার মানে কি, একটা মানুষ, সেই মানুষের যেই পুরুষালী যেই গুণ বা দোষ যদি থাকে, সেই দোষটার কথাই ম্যানলি শব্দটা বলছে। সুতরাং দেখা যাচ্ছে কি, এল ওয়াই দিয়ে শেষ হলেও কিন্তু এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব নয়, এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যাই হোক, এই এক্সেপশনটা তোমাদের একবার বলার জন্য, এইটাই বলার জন্য যে লাস্টে এল ওয়াই দেখলেই সবসময় তোমরা কিন্তু অ্যাডভার্ব দিয়ে দিও না। কিন্তু এই বাক্যটায় এই বিউটিফুলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হিসাবেই আছে, ঠিক আছে? অপশান বি। আচ্ছা, পরের সেন্টেন্সটাই চলে যাই। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ ফর অ্যান। দেখো, যখন তোমার কোনো নির্দিষ্ট জিনিস থাকবে, নির্দিষ্ট নির্দিষ্ট কী হতে পারে? নির্দিষ্ট প্লেস বা জায়গা হতে পারে, অথবা নির্দিষ্ট টাইম বা সময় হতে পারে। যখন নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময়ের কথা বলবে, সেই নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময়ের আগে তোমার সাধারণত অ্যাট বসে।
দেখো যেহেতু এখানে বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গা, সেই জন্য হি হ্যাজ বিন ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ ফর অ্যান আওয়ার। ঠিক আছে, সেই জন্য এখানে অপশান সি আসছে। বোঝা গেল? পরের শব্দটা আসছে রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ ইটস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আন্ডারলাইন বলতে পুরো শব্দটাই বলছে, এ পারসন ও ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। তো যে খুব ভালোভাবেই দুটো শব্দ বলতে পারে তাকে আমরা সাধারণত বাইলিঙ্গুয়াল বলি বা দ্বিভাষিক বলি। তো যাই হোক, এই হলো আমাদের 10টা যেই কোয়েশ্চেন ছিল, 10টা কোয়েশ্চেনের পিডিএফ। যারা শেষ অবধি দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তাদেরকে দেওয়ার। আর হচ্ছে যারা দেখোনি তারা পরে এসে একটা সময় যদি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার থাকে তাহলে মিলিয়ে নিতে পারো। তোমাদের ডাব্লিউবিপি বা অন্যান্য এক্সামের যে কোনো প্রিপারেশন সম্বন্ধে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা কোনো কনফিউশন থাকে, তোমরা কিন্তু আমাকে ইজিলি জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। বাই বাই।